আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় সরকার সর্বস্তরের শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা ঘোষণা করেছে। 3টি পরম রুদ্র সুপার কম্পিউটিং সিস্টেম এবং আবহাওয়া ও জলবায়ুর জন্য একটি উচ্চ কার্যকারিতার কম্পিউটিং সিস্টেমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। নাগরিকদের আধার ও প্যানের বিশদ বিবরণ প্রকাশ্যে রাখা ওয়েবসাইটগুলি সরকার ব্লক করে দিয়েছে। মাঙ্কি পক্স রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরায়েল লেবাননে হেজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান তীব্রতর করেছে। কানপুরের গ্রিন পার্কে আজ শুরু হচ্ছে ভারত বাংলাদেশ দ্বিতীয় তথা শেষ ক্রিকেট টেস্ট। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্র ভ্যারিয়েবল ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা পরিবর্তনশীল মহার্ঘ ভাতা সংশোধন করে ন্যূনতম মজুরির হার বাড়ানোর কথা ঘোষণা করেছে। আগামী 1 অক্টোবর থেকে তা কার্যকর হবে। সংশোধিত এই হার অনুযায়ী নির্মাণ ও সাফাই ক্ষেত্রে এ গ্রুপের শ্রমিক এবং মাল ওঠানামার মতো অদক্ষ কাজের জন্য মজুরির হার হবে দিনে 783 টাকা। অর্ধদক্ষ শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ধরা হয়েছে প্রতিদিন 868 টাকা করে। অন্যদিকে দক্ষ শ্রমিক এবং অস্ত্রবিহীন নৈশরক্ষী ও প্রহরারত কর্মীদের জন্য দৈনিক 954 টাকা করে মজুরি ধার্য করা হয়েছে। উচ্চ প্রশিক্ষিত দক্ষ শ্রমিক ও অস্ত্রধারী নৈশরক্ষী এবং প্রহরারত কর্মীরা দিনে 1035 টাকা করে পাবেন। উল্লেখ্য, দক্ষ, অদক্ষ, প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত শ্রমিক এবং ভৌগোলিক এলাকার ভিত্তিতে এ, বি ও সি এই 3 ধরনের শ্রেণীবিন্যাস করা হয়। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গত সন্ধ্যায় পুনেতে 3টি পরম রুদ্র সুপার কম্পিউটিং সিস্টেম এবং আবহাওয়া ও জলবায়ুর জন্য একটি উচ্চ কার্যকারিতার কম্পিউটিং সিস্টেমের উদ্বোধন করেন। ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশনের আওতায় প্রায় 130 কোটি টাকা ব্যয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে 3টি পরম রুদ্র সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটারগুলি পুনে, দিল্লি এবং কলকাতায় বৈজ্ঞানিক গবেষণার সুবিধার্থে কাজে লাগানো হচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পরম রুদ্র সুপার কম্পিউটার এবং এইচপিসি ব্যবস্থা কম্পিউটিং এর ক্ষেত্রে স্বনির্ভরতার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, ডিজিটাল বিপ্লবের যুগে কম্পিউটিং সক্ষমতা জাতীয় সক্ষমতার বিকল্প হয়ে উঠছে। বিজ্ঞান ও প্রযুক্তি জগতে আজ ভারতের এক মহান সাফল্যের দিন। বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাকে অগ্রাধিকার দিয়ে একবিংশ শতাব্দীর ভারত কিভাবে এগিয়ে চলেছে তাও প্রতিফলিত হয় এই ঘটনায়। শ্রী মোদী বলেন, এমন কোনো ক্ষেত্র নেই যা সরাসরি প্রযুক্তি এবং কম্পিউটিং ক্ষমতার উপর নির্ভরশীল নয়। সেমিকন্ডাক্টর উন্নয়নের একটি অপরিহার্য উপাদান হয়ে উঠেছে। এজন্য ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন চালু হয়েছে এবং যার ইতিবাচক ফলাফল দেশ প্রত্যক্ষ করছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত নিজস্ব সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তুলছে যা বিশ্ব সরবরাহ শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠবে। এই বিপ্লবে ভারতের অংশীদারিত্ব বিট এবং বাইটে হওয়া উচিত নয়, বরং টেরাবাইট ও পেটাবাইটে হওয়া উচিত। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বপ্ন বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে প্রযুক্তির ক্ষেত্রে স্বনির্ভর হওয়া। ভারত প্রযুক্তির সাহায্যে বিশ্ব ও মানব জাতির ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তাই ডিজিটাল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া এবং গগনযানের মতো উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পগুলির সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গে মার্কিন সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে প্রস্তাবিত সেমিকন্ডাক্টর কারখানার জন্য জমি ইতোমধ্যেই প্রস্তুত। প্রাথমিকভাবে ওই সংস্থা একটি জমি পছন্দ করেছে বলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তিনি নবান্নে গতকাল কলকাতায় নবনিযুক্ত মার্কিন কনসাল জেনারেল ক্যাথি জাইলাস ডিয়াজের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, রাজ্যকে সেমিকন্ডাক্টর শিল্পের হাব হিসেবে গড়ে তোলার জন্য বহুদিন ধরেই চেষ্টা চলছে। ঘোষিত প্রকল্পটির জন্য রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি সংস্থা ওয়েবেল এবং তথ্য প্রযুক্তি দপ্তর বহুদিন ধরে ওই সংস্থার সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছে। প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় কারখানা তৈরির ঘোষণা সেই চেষ্টারই সুদূর প্রসারী ফল বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে যেমন প্রচুর মানুষের কর্মসংস্থান হবে, তেমনি এ রাজ্যের যুব সম্প্রদায়ের মেধাশক্তিকে সম্পূর্ণভাবে কার্যকরী করা যাবে বলে মুখ্যমন্ত্রী মনে করেন। তথ্য চুরি ঠেকাতে সরকার ইন্টারনেটে নাগরিকদের আধার ও প্যানের বিশদ বিবরণ আছে এমন ওয়েবসাইটগুলি বন্ধ করে দিয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক কিছু ওয়েবসাইটকে চিহ্নিত করে যেখানে আধার ও প্যান সহ নাগরিকদের স্পর্শকাতর শনাক্তযোগ্য তথ্য রয়েছে। আধার কর্তৃপক্ষ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া 2016 আধার আইনের 29(4) ধারা লঙ্ঘন নিয়ে অভিযোগ দায়ের করে। এই ধারা অনুযায়ী আধারের তথ্য জনসমক্ষে প্রকাশ করা যায় না।
ওই ওয়েবসাইটগুলিতে নিরাপত্তা সংক্রান্ত কিছু ত্রুটিও খুঁজে পায় ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম। সাইটগুলির মালিকদের ত্রুটি সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ আসামের বিভিন্ন জায়গায় আইইডি পুঁতে রাখার সংক্রান্ত মামলায় ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম আলফা আই এর এক মূল চক্রীকে গ্রেপ্তার করেছে। এক বিবৃতিতে এনআইএ জানিয়েছে যে অভিযুক্ত গৌতম বড়ুয়াকে বেঙ্গালুরুর উপকণ্ঠে তার গোপন ডেরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ওই ব্যক্তি নিষিদ্ধ আলফা আই গোষ্ঠীর শীর্ষ নেতৃত্বের হয়ে উত্তর লক্ষিমপুর জেলায় বিভিন্ন স্থানে আইইডি পুঁতে রেখেছিল বলে এনআইএ জানিয়েছে। বেঙ্গালুরুর বিশেষ এনআইএ আদালতে তাকে হাজির করা হলে ট্রানজিট রিমান্ডের আদেশ দেওয়া হয়। পরবর্তীতে তাকে আসামে এনআইএর বিশেষ আদালতে হাজির করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ সত্ত্বেও যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে। 1975 থেকে 1990 পর্যন্ত লেবাননের গৃহযুদ্ধের পর এই সংঘাত তীব্র আকার ধারণ করেছে। একই সঙ্গে বাড়িয়ে তুলেছে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা। বেইরুটের দক্ষিণাঞ্চলীয় শহরতলি সহ লেবানন জুড়ে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে হিজবুল্লাহর 75টি ঘাঁটিতে আঘাত হেনেছে বলে দাবি করেছে। এসব হামলায় এ পর্যন্ত 600 জনেরও বেশি লোক হতাহত হয়েছে এবং প্রায় 90,000 অসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 21 দিনের সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে যুদ্ধবিরতির চাপ উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু লেবাননে পূর্ণ শক্তির অভিযানের নির্দেশ দিয়েছেন। লেবানন সীমান্তের কাছে স্থল অভিযানের অনুকরণে মহড়া চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ লেবাননের মাটিতে প্রবেশের সম্ভাবনারও ইঙ্গিত দিয়েছেন। ফরাসি রাষ্ট্রপতি ইম্মানুয়েল ম্যাক্রো সংস্কার সাধনের পর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভারতের অন্তর্ভুক্তির পক্ষে জোরালো সওয়াল করেছেন। নিউ ইয়র্কে গতকাল রাষ্ট্রসংঘ সাধারণ সভার 79তম অধিবেশনে তিনি ভাষণ দিচ্ছিলেন। ফরাসি রাষ্ট্রপতি ভারত, জার্মানি, জাপান এবং ব্রাজিলের স্থায়ী সদস্য পদের ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি আফ্রিকার দুটি দেশের প্রতিনিধিত্বের কথাও বলেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ, চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক ফন্ট এর মতো বিশ্ব নেতৃবৃন্দ রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের পক্ষে সওয়াল করেন। বিশ্বব্যাংক শ্রীলঙ্কার অর্থনীতির হাল ফেরাতে এবং উন্নয়নে সাহায্যের ক্ষেত্রে তাদের দায়বদ্ধতার কথা জানিয়েছে। সে দেশের রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়ককে লেখা একটি চিঠিতে বিশ্বব্যাংক সে দেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রশাসনের নিরবচ্ছিন্ন নজরদারি প্রয়োজন বলে উল্লেখ করেছে এবং এক্ষেত্রে বিকাশ, সমৃদ্ধি এবং উন্নয়নের সুযোগ সমান গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে। আন্তর্জাতিক অর্থ তহবিলের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন যে আইএমএফ শ্রীলঙ্কার নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে কাজ করতে আগ্রহী। জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি দিশানায়কে বলেছেন যে তাঁর সরকার চলতি প্রকল্পগুলি এগিয়ে নিয়ে যেতে এবং ঋণ মকুবের ক্ষেত্রে বাইরের ঋণদাতাদের সঙ্গে চুক্তি সম্পূর্ণ করার লক্ষ্যে অবিলম্বে আইএমএফ এর সঙ্গে আলোচনা শুরু করবে। গভীর সমুদ্রে জীববৈচিত্র্য রক্ষার জন্য ভারত একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সীমার বাইরে জীব বৈচিত্র্য বিবিএনজে চুক্তিতে সই করেছেন ভারতের বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, মহাসাগরগুলির বৈচিত্র্য রক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হওয়ায় ভারত বিবিএনজে চুক্তিতে যোগ দিতে পেরে গর্বিত। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মাঙ্কি পক্স রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরামর্শ দিয়েছে। এক অ্যাডভাইজারিতে রাজ্যগুলিকে নজরদারির কর্মপরিকল্পনা তৈরি করার অনুরোধ করেছে মন্ত্রক। এমপক্সের নমুনা পরীক্ষার জন্য যে সমস্ত ল্যাবরেটরি কার্যকর করা হয়েছে তার একটি তালিকাও মন্ত্রক পাঠিয়েছে। অ্যাডভাইজারিতে রয়েছে চিকিৎসা সংক্রান্ত প্রোটোকল, কিভাবে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে হবে তার নিয়মাবলী এবং ঝুঁকি সম্পর্কে যোগাযোগের কর্মপরিকল্পনা। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এ ব্যাপারে কতটা প্রস্তুতি রয়েছে রাজ্যগুলিকে তার মূল্যায়ন করতে বলেছে মন্ত্রক। উচ্চ পদাধিকারীরা জেলা এবং রাজ্য স্তরে বিষয়টি পর্যালোচনা করবেন। হাসপাতালগুলিতে মাঙ্কি পক্স আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় তথা শেষ ক্রিকেট টেস্ট ম্যাচ আজ কানপুরের গ্রিন পার্কে শুরু হচ্ছে। খেলা শুরু হবে সকাল 9:30টায়। চেন্নাইতে প্রথম ক্রিকেট টেস্টে 280 রানে বাংলাদেশকে হারিয়ে ভারত 2 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে রয়েছে। আজ সহ ম্যাচের প্রথম 3 দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের সহকারী কোচ অভিষেক নায়ার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, পিচের চরিত্র ও সকালের আবহাওয়া কেমন থাকছে তার উপর ভিত্তি করে প্রথম একাদশ স্থির করা হবে।
ভারতের কিদাম্বি শ্রীকান্ত ম্যাকাও ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে গতকাল শ্রীকান্ত স্বদেশেরই আয়ুষ শেট্টিকে 21-13, 21-18 হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় সরকার সর্বস্তরের শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা ঘোষণা করেছে। নাগরিকদের আধার ও প্যানের বিশদ বিবরণ প্রকাশ্যে রাখা ওয়েবসাইটগুলি সরকার ব্লক করে দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।